হ্যালো 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 সকল বাংলা বোর্ডের মাধ্যমিকের স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা তাপ চ্যাপ্টারটি করছিলাম, তাপের যে ঘটনাসমূহ সেই চ্যাপ্টারটি করছিলাম। তাতে আমরা দুটো লেকচার আমরা দিয়েছি। সেই দুটো লেকচারে পদার্থবিদ্যার আমরা ভৌতবিজ্ঞানের দুটো চ্যাপ্টার দিয়ে দুটো টপিক দিয়েছিলাম। সেই টপিক কী ছিল, যে আমাদের যে কঠিন পদার্থ হয় তাতে যদি তাপ প্রদান করা হয় তার হচ্ছে রৈখিক প্রসারণ কত, কিভাবে ক্ষেত্র প্রসারণ কিভাবে হয় এবং আয়তন প্রসারণ কিভাবে হয়, এই তিনটে পার্ট আমি কমপ্লিট করিয়েছিলাম। আজকে যেটা আমি চেষ্টা করব, তরলের প্রসারণ কিভাবে হয়, তরল বা গ্যাস, এরপরে গ্যাসের যে প্রসারণ আছে সেই প্রসারণগুলো কিভাবে হয় তোমাদের বইতে যেমনভাবে লেখা আছে সেগুলোই কিন্তু এক্সপ্লেন করছি। সো চলে এলাম তরলের প্রসারণ, তরলের কিভাবে প্রসারণ ঘটবে। প্রথম কথা, আমরা যখন কঠিনের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ দেখেছিলাম, আমরা সবাই জানি যে কঠিনের কোনো একটা নির্দিষ্ট কী থাকে, আকার থাকে। তার একটা নির্দিষ্ট আকার থাকার জন্য তাদের দৈর্ঘ্য প্রসারণও ঘটতে পারে, তাদের ক্ষেত্র প্রসারণও ঘটতে পারে, সাথে সাথে তাদের আয়তনেরও প্রসারণ ঘটতে পারে। যদি আমি পাতলা রড নিই তাহলে কী হবে, তার দৈর্ঘ্য প্রসারণকে আমরা ধরবো। আর যদি আমি কোনো একটা পেপারের মতো, খাতার পেজের মতো একটা পাতলা মেটালের ধাতুর যদি কোনো সিট নিয়ে নিই তাহলে তার কী হবে, ক্ষেত্র প্রসারণ হবে। তার কিন্তু আমরা দৈর্ঘ্য প্রসারণ ধরবো না, চারিদিকেই কিন্তু তার প্রসারণ ঘটবে, তো ক্ষেত্র প্রসারণ ধরবো। কিন্তু যদি একটা তুমি বক্স নিয়ে নাও, একটা কাঠের বাক্স বা কিছু যেটা নিরেট, যার মধ্যে যেটা ফাঁপা নয়, এভাবে কোনো বক্স, তার আয়তন আছে, একে যদি আমি তাপ প্রদান করি তাহলে কি হবে, এর আয়তনের প্রসারণ ঘটবে, চারিদিক থেকে কিন্তু প্রসারণ হবে। সো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আমাদের আয়তন প্রসারণ যেটা আছে সেটা হবে, কারণ এর নির্দিষ্ট কি আছে, আকার আছে। কিন্তু তরলকে আমরা নির্দিষ্ট কোনো আকার দিতে পারি না। তরল যেই পাত্রে রাখবে সেই পাত্রের কিন্তু আকার কিন্তু ও নিয়ে নিতে পারে। তো তার ফলে আমরা তরলের, যার জন্য আমরা তরলের রৈখিক প্রসারণ আমরা গণ্য করতে পারি না, রৈখিক প্রসারণ আমরা ক্যালকুলেট করতে পারবো না। ঠিক, তাহলে কেউ বলবে স্যার ক্ষেত্র প্রসারণ কি করতে পারি? না, ক্ষেত্র প্রসারণও তুমি করতে পারবে না। ক্ষেত্র প্রসারণ যদি করতে হয় তাহলে তোমাকে জল নিয়ে ওই পাতলা পেপারের সিট বানাতে হবে, ঠিক আছে? তো সেভাবে কিন্তু আকার কোনোভাবেই কিন্তু তরল নিতে পারে না। তাহলে এই যে ধরো বোতল আছে, এই বোতলে কি হচ্ছে, তরল আমি যেমনভাবে এই বোতলের আকার আছে, তরল কিন্তু সেইভাবে আকার নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো এবার ভাবো, তরলের আয়তন আছে, সেই আয়তন আমি যদি তাপ প্রদান করি, এই তরলের আয়তন প্রসারণ ঘটবে। আমরা তরলের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ দুটোই আমরা গণ্য করতে পারবো না, আমরা তরলের জন্য আয়তন প্রসারণ বের করতে পারবো। সেই জন্য তরলের সময় তোমরা দেখবে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তো যখনই আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় আমরা গামা নিই। ভেবে দেখো, কঠিন পদার্থে আমরা আলফা নিয়েছিলাম, বিটা নিয়েছিলাম, গামা নিয়েছিলাম। আলফা ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ছিল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা ছিল আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আমাদের তরলের জন্য শুধু আয়তন প্রসারণ গুণাঙ্কই হচ্ছে প্রযোজ্য, বাকি দুটো প্রযোজ্য নয়, আলফা বিটাটা তাহলে আসবে না। আমাদের যেই মহারাজ, এই তিন মহারাজের মধ্যে গামাটাই কিন্তু থাকবে বেঁচে, ঠিক আছে? সো গামাটাই বেঁচে থাকবে। তরলের আপাত প্রসারণ, এবার দেখো, তরলের আমাদের আয়তন প্রসারণ হয়, ঠিক? সো এবার এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, স্যার আমি কোথায় দেখেছি তরল প্রসারণ ঘটছে? তো তোমাদের সবার বাড়িতে থার্মোমিটার আছে, ঠিক? থার্মোমিটার দিয়ে আমরা কি করি, কারোর জ্বর হলে কি হয়, সেই তাপমাত্রা, বডির যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা বা উষ্ণতা আমরা কিন্তু মাপতে পারি, ঠিক আছে? সো ক্লিনিক্যাল থার্মোমিটার আছে, ল্যাবরেটরি থার্মোমিটার আছে। ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে আমরা বডির টেম্পারেচার, হিউম্যান যে আছে, মানুষ বা কোনো পশুর হচ্ছে তাপমাত্রা আমরা মাপতে পারবো, ঠিক? আর যেটা ল্যাবরেটরি হয় সেটা ল্যাবের কোনো জড় বস্তু বা কিছু আছে, গরম জল, সেগুলোর তাপমাত্রা আমরা মাপতে পারবো, ঠিক? সো ওই যে থার্মোমিটার আছে ওর মধ্যে একটা তরল পদার্থ আছে যেটা হচ্ছে ব্রোমাইড, ঠিক আছে? ব্রোমাইড বলছি, ব্রোমিন আছে। তো ওর মধ্যে ব্রোমিন আছে, সেই ব্রোমিন কি করে, ব্রোমিন বলছি, মার্কিউরি আছে, ব্রোমিন নয়, মার্কিউরি আছে, Hg, মানে পারদ আছে। সেই পারদ কি করতে পারে, তাপমাত্রা দিলে, সেটা তো তরল বস্তু, তো তাপমাত্রা দিলে সে কি হয়, বাড়তে পারে। ওর মধ্যে তাপমাত্রা যদি আমি দিই তাহলে কি হবে, আয়তন প্রসারণ ঘটে ওর। সো তখনই কি হবে, একটু একটু করে বডি টেম্পারেচার যার বেশি হবে সেখানে কিন্তু সেইভাবে করে তরলের প্রসারণ ঘটবে এবং আমরা কি করব, তার যে
তাপমাত্রা আছে সেই তাপমাত্রা আমরা থার্মোমিটারের সাহায্যে কিন্তু মাপতে পারবো। ঠিক, সো আমাদের সহজ উদাহরণ যেটা, থার্মোমিটারের মধ্যে তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থের কি হয়, প্রসারণ ঘটে, তরল পদার্থের প্রসারণ ঘটে। আর সেই তরল পদার্থের প্রসারণ ঘটার কারণে আমরা থার্মোমিটারে তরল পদার্থ ব্যবহার করি। আবার কি হয়, তরল পদার্থ ব্যবহার করে ওই তরল প্রসারণের সাহায্যে বিভিন্ন স্কেল ব্যবহার করে আমরা কিন্তু বডি তাপমাত্রা, যে আমাদের তাপমাত্রা, যে কোনো বস্তুর তাপমাত্রা আমরা মাপতে পারি। এবার তাদের জন্য ডিফারেন্ট স্কেল আছে, সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে, কেলভিন আছে, সেগুলো আলাদা ব্যাপার। শুধু এক্সাম্পলের জন্য আমরা এটা বলতে পারি, উদাহরণের জন্য, যে পারদ আমরা ব্যবহার করি থার্মোমিটারে। তাতে আমরা যদি তাপমাত্রা, বেশি তাপমাত্রা হলে বেশি প্রসারণ ঘটবে, কম তাপমাত্রা হলে কম প্রসারণ ঘটবে। ঠিক আছে, তো তরলের জন্য আয়তন প্রসারণ হচ্ছে রাজা। ঠিক, বাকি কোনো ক্ষেত্র প্রসারণ আর দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ কিন্তু এর ঘটতে পারে না। তরলের আপাত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ, এটা কি জিনিস? ধরে নাও একটা রড আছে, সেই রডকে 10 মিটার ছিল, আমি কি করেছি, এই রডকে তাপমাত্রা দিয়ে এর 10 থেকে ধরে নাও 10.5 হয়ে গেছে, 0.5 মিলিমিটার, 10 মিটার, ধরে নাও 10.5 মিটার হয়ে গেছে, আমি এক্সাম্পলের জন্য নিচ্ছি, 10.5 মিটার হয়ে গেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে স্যার এখানে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে সেটা তো 0.5 মিটারের ঘটেছে। ঠিক, কিন্তু তরলের ক্ষেত্রে একটু আলাদা। তরলকে যখন আমি গরম করব, তরলকে যদি তাপমাত্রা, উষ্ণতা বাড়াতে হয়, তাহলে কিন্তু আমাকে কোনো একটা পাত্রতে কিন্তু তরল নিতে হবে। ঠিক আছে, সো সেই পাত্রতে ধরে নাও আমি একটা তরল নিয়েছি, এবার এখান থেকে তাপ প্রবাহ করা হচ্ছে, এখান থেকে বার্নার জ্বালিয়ে তাপ প্রবাহ করা হচ্ছে। ঠিক আছে, সো কী হবে, উষ্ণতা কিন্তু বাড়বে। এবার উষ্ণতা বাড়ার সাথে সাথে দেখতে পাবো যে বিকারটা, যে পাত্রে আমি জল বা তরল নিয়েছি, সেই পাত্রেরও কিন্তু একটা প্রসারণ ঘটবে। ঠিক, শুধুই জলের প্রসারণ নয়, শুধু তরলের প্রসারণ নয়, সাথে সাথে পাত্রেরও প্রসারণ ঘটবে। তো পাত্রের প্রসারণ ঘটছে প্লাস সাথে তরলেরও প্রসারণ ঘটছে। তুমি ভেবে দেখো, পাত্রের যদি প্রসারণ না ঘটতো আর আমি যদি দেখতাম পাত্রের প্রসারণ ঘটছে না, তো আমি দেখব যে এইটা বেড়ে কিছুটা এইরকম হয়ে গেছে, এই যে বক্স বানিয়েছি এই এতটা বেড়ে গেছে। ঠিক আছে, কারণ আমার তরলের কি হয়েছে, প্রসারণ ঘটেছে, তাই এতটা বেড়েছে। ধরে নাও এইচ উচ্চতা, ধরে নাও 20 সেন্টিমিটার উচ্চতা বেড়েছে, দেখলাম 20 সেন্টিমিটার বেড়েছে, 20 সেন্টিমিটার বলছে 2 সেন্টিমিটার বেড়েছে এটসে। ঠিক, এবার তুমি ভেবে দেখো পাত্র প্রসারণ হয়েছে। তো পাত্র প্রসারণ হলে আগে ধরে নাও পাত্র এমন ছিল, এখন প্রসারণ হয়ে একটু কিন্তু বেড়ে গেছে, বা এখন এরকম হয়ে গেছে, বেড়ে গেছে, আর আগেরটা ডটেড লাইনে ছিল। ঠিক, সো তাহলে তুমি বলবে স্যার 1-2 সেন্টিমিটার যদি আগে বাড়তো, মানে প্রসারণ, পাত্রের প্রসারণ যদি না ঘটে 2 সেন্টিমিটার উচ্চতা বাড়ে, এখন পাত্রের প্রসারণ হয়েছে, তার মানে এই যে উচ্চতাটা এখন কিন্তু 2 থাকবে না, একে একটু বাড়িয়ে দিই, এখন কিন্তু 2 সেন্টিমিটার থাকবে না, এর থেকে কম হবে, কারণ কিছুটা তরল এই জায়গা নিয়ে নিয়েছে। এই যে দুই পাশের খালি জায়গা হয়েছে, পাত্রের প্রসারণের জন্য যে খালি জায়গা তৈরি হচ্ছে, তার জায়গায় গিয়ে কিছু তরল তো ঢুকবে। তার মানে আমি তো এখন বুঝতে পারবো না যে কত আয়তন প্রসারণ হয়েছে, আমি তো বুঝতেই পারবো না। আগে আমি 2 সেন্টিমিটার বাড়লে, আর পাত্রের যদি প্রস্থচ্ছেদ এ থাকে আর এটাকে যদি এইচ নিয়ে নিই, তাহলে বাড়বে আয়তন, কত বাড়বে, এ ইন্টু এইচ, এটাই তো আয়তন, যে এই জায়গাটার আয়তন হবে। ঠিক আছে, এটাই তো এই জায়গার আয়তন হবে। কিন্তু এখন আমি যদি এই 2 সেন্টিমিটারের থেকে কম হয়েছে, কিছু 1.8 সেন্টিমিটার হয়েছে, এখন যদি আমি এর আয়তন বের করি, তাহলে দেখব যে প্রস্থচ্ছেদও পরিবর্তন হয়েছে। এই যে পাত্রটা আছে এর ক্ষেত্রফল, নিচের যে ক্ষেত্রফলটা আছে সেটাও পরিবর্তন হয়ে গেছে। তো আমি আসলে বুঝবো কি করে জল কতটা বেড়েছে? আমি তো বের করতেই পারবো না, কারণ আমাকে এটাও ধরতে হবে আর এটাও ধরতে হবে, আর সেটাই প্রকৃত প্রসারণ হবে। সেই জন্য তরলের আমরা আপাত প্রসারণ দেখি, তরলের আমরা প্রকৃত প্রসারণ দেখি, দুটো কিন্তু আলাদাভাবে বলতে হয়। ঠিক আছে, তো আপাত প্রসারণ কখন হবে? যখন আমরা এটা দেখব না যে কত হচ্ছে, এ বেড়েছে, পাত্র প্রসারণ কত হয়েছে, আমি শুধু এটাই দেখব যে এর যেটা আমি বের করেছি, এখান থেকে যেটা বেরোবে, ধরে নাও প্রস্থচ্ছেদ এ ড্যাশ কোনো এ ড্যাশ ইন্টু এটা কোনো আমি এইচ ড্যাশ নিচ্ছি, এ ড্যাশ এইচ ড্যাশ, আর এর প্রথমে যে প্রসারণ হয়েছিল V1,
আর এখানে যে V2 হয়েছে, সো V1টা হচ্ছে যদি প্রসারণ না ঘটতো তাহলে, পাত্রের প্রসারণ না ঘটলে, কিন্তু এরকম তো হয় না। প্রাথমিক আমার প্র্যাকটিক্যালি কি হয়, রিয়েল লাইফে কি হয়, পাত্রের প্রসারণ ঘটবে। তার মানে এই যে V2H2টা এটা হবে আপাত প্রসারণ, এটা হবে আপাত প্রসারণ। কারণ আমি আপাত এই জন্য বলছি, কারণ আমি এই পাশের যেগুলো আছে, এই যে ডট 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 ডট, এইখানে যে তরল ঢুকে গেছে সেই তরলের কিন্তু আমি কি বলে আয়তন কিন্তু এটাতে গণ্য করিনি আমি। ওকে, তো আমি শুধুই দেখব যে এর আপাত প্রসারণ কত হয়েছে। ঠিক আছে, আমি এখানেই শুধু এইটুকু ক্যালকুলেট করছি আর এটাই ধরছি, তো এটাই আমার আপাত প্রসারণ হয়ে যাবে। প্রকৃত প্রসারণ তাহলে কি হবে, প্রকৃত প্রসারণ হবে আমি যদি এই পাশের জায়গা যতটা বেড়েছে আর এই পাশে যত জায়গা বেড়ে তরলগুলো যে ঢুকেছে সেই তিনটে জায়গার আয়তনকে আমি যোগ করব। এটাকে আমি V1 নিচ্ছি কোনো, এটাকে V2 নিচ্ছি, এটাকে কোনো V3 নিচ্ছি, মানে এই সাইডে যে তরলগুলো ঢুকেছে সেগুলোকেও আমি গণ্য করছি। তারপরে আমি দেখছি যে আচ্ছা আমি 1 লিটার নিয়েছিলাম, এবার কি হয়েছে, জলের যে আয়তন হচ্ছে সেটা 3 লিটার হয়ে 1.5 লিটার হয়ে গেছে, তাহলে 0.5 কিন্তু প্রকৃত প্রসারণ হয়েছে। ঠিক আছে, তো বুঝতে পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি। মানে একটা প্রকৃত হবে, একটা আপাত হবে। আপাততে আমরা বুঝতে পারবো না যে কতটা প্রসারণ অ্যাকচুয়ালি প্রকৃত কতটা ঘটেছে প্রসারণ, কারণ কিছু সাইডে ঢুকে গেছে তরল। আর প্রকৃততে কী করতে হবে, আমাকে সবগুলোই দেখতে হবে, মানে আরও আমাকে বুদ্ধি খাটিয়ে পুরো ক্যালকুলেশন পুরো সাইডে কতটা প্রসারণ হয়েছে, পাত্র প্রসারণ কতটা হয়েছে, সেই কতটা খালি জায়গায় তৈরি হয়েছে পাত্র প্রসারণের জন্য, সেই জায়গায় বাকি ওয়াটার কিন্তু ঢুকবে। ঠিক আছে, তো সেটাই আমাদের প্রকৃত প্রসারণ হবে। এবার আমাকে একটু ক্যালকুলেশানে যেতে হবে। ঠিক, কি ক্যালকুলেশান, যে আমাদের কত তাপমাত্রা বাড়ালে কিভাবে প্রসারণ ঘটছে সেইটা একটু দেখে নিই। সো দৈর্ঘ্য প্রসারণ হলে আমরা যখন লিখতাম, দেখো দৈর্ঘ্য প্রসারণটা মনে রাখলে আয়তন প্রসারণ বাকিগুলো সবগুলো লিখতে পারবে তুমি। ঠিক আছে, সো দৈর্ঘ্য প্রসারণেরটা খেয়াল করো, আমি বলেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ ডেল্টা এল মানে হচ্ছে ডেল্টা এল মানে প্রাথমিক দৈর্ঘ্য মাইনাস অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য। ঠিক আছে, এটা তো সেটা ডেল্টা এল হচ্ছে সমানুপাতিক ছিল তাপমাত্রা আমি কত বাড়িয়েছিলাম, ডেল্টা থিটা। তো তোমাদের বইতে তাপমাত্রা থিটা নিয়েছে, মানে কতটা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে সেটা কতটা বেশি তাপমাত্রার বৃদ্ধি করেছি। ঠিক, যত বেশি তাপমাত্রা পরিবর্তন করা হবে তত প্রসারণ আরও কী হবে, বেশি হবে। সো এটা ছিল, তারপরে বলা হয়েছিল এটা করে কার ওপরে, প্রাথমিক দৈর্ঘ্য যেটা L1 বা L1 আমি L0 লিখতে পারি, L1 লিখতে পারি, প্রাথমিক দৈর্ঘ্য যেটা, প্রাথমিক দৈর্ঘ্য কত বড় আছে তার উপর নির্ভর করে, দিয়ে এই দুটোকে কম্বাইন করে আমরা লিখেছিলাম ডেল্টা এল ইকুয়ালস টু এল আলফা ডেল্টা টি। এল আলফা ডেল্টা টি এটা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক, রৈখিক প্রসারণ গুণাঙ্ক এটা ছিল। ঠিক আছে, সো রৈখিক প্রসারণ গুণাঙ্ক আমাদের ছিল ডেল্টা এল বাই এল ডেল্টা টি। তারপরে বলেছিলাম এখান থেকে ডেফিনেশন বলেছিলাম যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তাপমাত্রা একক বৃদ্ধি করলে কোনো বস্তুর প্রতি একক দৈর্ঘ্যতে কত দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে। প্রত্যেক একক তাপমাত্রা বৃদ্ধি করলে প্রতি একক দৈর্ঘ্যতে কত দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে সেটাই আমার আলফা। ঠিক, সো এখান থেকে তুমি ওই L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1 এইটা মানে বইতে যেটা লেখা আছে, ডেল্টা ফেল্টা লেখা নেই, তোমরা ছোটো ক্লাসে এখন আছো, চাইলে ডেল্টা মনে রাখতে পারো, কারণ 11th ক্লাসে তুমি ডেল্টা আসবে। ঠিক আছে, তো সেম এখানে আমি দুটো তরলের আপাত প্রসারণ আর তরলের প্রকৃত প্রসারণ, সো আপাত প্রসারণে কি আসবে, আপাত প্রসারণ গুণাঙ্ক আসবে। ঠিক আছে, সো আপাত প্রসারণ গুণাঙ্ক, তো এই এলের জায়গায় আমি যদি আয়তন নিতাম তাহলে তুমি দেখো গামা আসতো, আর এইখানে ডেল্টা ভি, আর এইখানে V1 প্রাথমিক আয়তন, ডেল্টা টি লিখেছি, ডেল্টা থিটা লেখো তোমাদের বইতে যেহেতু ডেল্টা থিটা লেখা আছে। ঠিক, সো থিটা 2 মাইনাস থিটা 1 তাপমাত্রাকে থিটা নিয়েছে, সো এখানে ডেল্টা থিটা হয়ে যাবে। সো এটাই তো আমার আয়তন প্রসারণ গুণাঙ্ক।
তার মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কি, প্রতি একক তাপমাত্রা বৃদ্ধি করলে একক আয়তনে আয়তনের পরিবর্তন, আয়তন প্রসারণ। ঠিক আছে, সেটাকেই আমরা কি বলবো, আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রতি একক তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো বস্তুর প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে আমরা কি বলি, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক তরলের জন্য আপাত আছে আর তরলের জন্য প্রকৃত। সো আপাতকে বলা হয় অ্যাপারেন্ট, এই আপাতর ইংলিশ হচ্ছে অ্যাপারেন্ট এক্সপেনশন। ভলিউমেট্রিক অ্যাপারেন্ট, ঠিক। আর একে বলা হয় অ্যাকচুয়াল এক্সপেনশন। বা অ্যাপারেন্ট, এটা রিয়েল এক্সপেনশন। কেন এই ইংলিশটা আমি লিখছি, কারণ এর যে গামা হবে সেটাকে এ দিয়ে লেখা হয়, অ্যাপারেন্টের জন্য এ লেখা হয়, আর এখানে রিয়েলের জন্য আর লেখা আছে, তোমাদের বইতে দেখবে আর। সো অ্যাপারেন্ট বা আপাত প্রসারণ গুণাঙ্ক যেটা হয়ে যাবে সেটা এটা, আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটা হবে সেটা এটা। তাহলে এই যে এখানে দেখো, তরলের উষ্ণতা একক বৃদ্ধি করলে ও প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হবে। সো প্রত্যেক একক, এইখানে অ্যাপারেন্ট আপাত লিখছি, আচ্ছা অ্যাপারেন্ট আর আপাত, ঠিক আছে, সেটাও মনে রাখতে পারো। সো কি হয়েছে, থিটা এটা। সো বলছে প্রতি একক এতে, এটাও আপাত অ্যাপারেন্ট। সো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটবে তাকে আমরা কি বলবো, আপাত প্রসারণ গুণাঙ্ক বলবো। ঠিক আছে, তাহলে স্যার এই পাশে প্রকৃত প্রসারণ গুণাঙ্কে কি লিখব, আর ইকুয়ালস টু ডেল্টা ভি ডেল্টা থিটা। V1 প্রাথমিক যে দৈর্ঘ্য আছে সেটাকে আমরা V1 লিখছি। ঠিক আছে, সো এটা আমার রিয়েল। তো এখানে কি লিখব, তরলের উষ্ণতা একক বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটবে, আপাতর জায়গায় প্রকৃত প্রসারণ ঘটে, তাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, এটুকুই শুধু জানতে হবে, তোমাদের সিলেবাসে এটুকুই আছে, দুটো ডেফিনেশন। ঠিক বোঝা গেল? এখান থেকে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে বস্তুর যে প্রকৃত আয়তন প্রসারণ ঘটবে তাকে আমরা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো। ঠিক আছে, এবার বইতে একটু আলাদাভাবে লেখা আছে, এই ফরম্যাটকে আমরা এভাবে লিখতে পারি, ডেল্টা ভি ইকুয়ালস টু ডেল্টা এ V1 ডেল্টা থিটা, এটা লিখতে পারি আমরা। ঠিক, সো এটা যদি লিখতে পারি তাহলে এটাকেই দেখে নাও, কি লিখব, V2 মাইনাস V1 ইকুয়ালস টু গামা এ V1 থিটা 2 মাইনাস থিটা 1। ওকে, সো V2 যেটা হয়ে যাবে V1 প্লাস গামা এ V1 ডেল্টা থিটাই লিখি, বারবার থিটা 2 মাইনাস থিটা 1 লিখবো না। ওকে, সো V2 ইকুয়ালস টু হয়ে যাবে V1কে কমন বের করে নাও, 1 প্লাস গামা এ ডেল্টা থিটা। ঠিক আছে, তো এইটা আমার অন্তিম কি হবে, আয়তন হবে। কোন আয়তন, আপাত আয়তন হবে। এটা কিন্তু প্রকৃত আয়তন নয়, আপাত আয়তন হবে। আপাত আয়তন মানে আমরা কোনটা ধরছি না, ওই যে পাত্রের প্রসারণ করে যে জলগুলো যে ভেতরে চলে গেছিলো, সাইডে ঢুকে যাচ্ছিলো, সেগুলোকে আমরা ধরছি না। ঠিক আছে, চলো এরপরে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমি কি লিখতে পারবো, শুধু একটাই চেঞ্জ আসবে, দেখো এইখানে আরটা হয়ে যাবে। তো একে যদি আমি এক্সপেন্ড করি তাহলে হবে আর V1 ডেল্টা থিটা ইকুয়ালস টু V2 মাইনাস V1। সো V2 হয়ে যাবে V1 1 প্লাস গামা আর ডেল্টা থিটা। সো এটা হবে প্রকৃত আয়তন, শেষ আয়তন, অন্তিম আয়তন। আর এটা হবে আপাত আয়তন।
আমরা আপাত আয়তন আর প্রকৃত আয়তন তো দেখলাম, কিন্তু এই যে গামা যে ভ্যালুটা আছে সেই গামার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারবো। ঠিক তার আগে বলে নিই, এটা তরলের হয়েছিল। আমরা যদি যে কোনো গ্যাসের আয়তন প্রসারণ বের করতে চাই তাহলেও কিন্তু একইভাবে হবে। সো গ্যাসের কি হবে, যে কোনো তরলের আয়তন প্রসারণ কোনো গ্যাসের আয়তন প্রসারণ, গ্যাসের তরল নিয়েছিলাম, যে কোনো গ্যাস আমরা যদি দেখি তার প্রসারণ কিভাবে হবে। ঠিক ধরে নাও কোনো একটা বটল আছে, ওকে। সো গ্যাসেরও কি থাকবে, আয়তন থাকবে, ক্ষেত্র প্রসারণ থাকবে না, আর তাদের রৈখিক প্রসারণ কিন্তু থাকবে না। ঠিক আছে, সো গ্যাসের আয়তন প্রসারণ যেটা হবে সেটাও গ্যাসের যে প্রসারণ হবে সেটা কিন্তু আয়তন প্রসারণই হবে শুধু। সো কোনো একটা বোতল আছে, সেই বোতলে আমি গ্যাস রেখেছি, সেই বোতলে গ্যাস, তোমরা এর আগে গ্যাসের প্রসারণ পড়েছো, তোমাদের চ্যাপ্টার আছে, আগের চ্যাপ্টার। ঠিক আছে, চার্লসের সূত্র, বয়েলসের সূত্র, এই যে জিনিসগুলো আছে, এই যে কনসেপ্টগুলো আছে সেগুলো পড়েছো। সো কোনো একটা বোতল আছে, সেই বোতলে আমি কি করেছি, এইভাবে ঢাকনা আছে, কর্কের ঢাকনা, কোনো একটা বোতলে কর্কের ঢাকনা আছে, কর্কের ঢাকনা কিন্তু আছে। এবার আমি কি করেছি, একে উত্তপ্ত করছি, এখান থেকে নিচ থেকে কি হচ্ছে, তাপ প্রদান করা হচ্ছে। তো তাপ প্রদান করা হলে তুমি জানো যে কণাগুলো যেগুলো আছে সেগুলো আগে থেকে এরকম কম্পন করছিল, তাপ যদি প্রবাহ করি আরও শক্তি পেয়ে যাবে, আরও তাড়াতাড়ি কিন্তু নড়তে শুরু করবে। তাদের মধ্যে যে পারমাণবিক যে গ্যাপগুলো আছে, অণুর মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো ধাক্কাধাক্কি করে বাড়তে থাকবে, তার মানে গ্যাস প্রসারণ হতে থাকবে। সো তাপমাত্রা বাড়ালে গ্যাস প্রসারণ হবে, তাপমাত্রা যদি কমিয়ে দিই গ্যাস সংকোচন হবে গ্যাসের। তো এখানে আমি তাপমাত্রা বাড়াচ্ছি, প্রসারণ করার চেষ্টা করছে, তাহলে গ্যাস তো চাইবে কোনোভাবে আমি করে বেরিয়ে যাই, কোনোভাবে এখান থেকে বেরোতে হবে, কারণ চাপ বাড়ছে। তো চাপ বাড়লে এইখানে কিন্তু চাপ লাগবে, এই কর্কটি কী হবে, ছিটকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই কর্কটি ছিটকে বেরিয়ে যাবে। তাহলে আমি বুঝতে পেরেছি এখানে যে গ্যাস আছে তাপ প্রদান করার জন্য সেই গ্যাস কি করতে চাইছে, প্রসারণ হওয়ার চেষ্টা করছে। তো সেখানে আয়তন প্রসারণই হয়েছে। ঠিক, যদি কোনো বেলুন আছে, সেই বেলুনকে আমি শক্তভাবে ধরে, বেলুনকে বায়ু ভরে, কোনো বেলুন আছে এভাবে করে, ঠিক এই বেলুনের মধ্যে গ্যাস আছে, তো একে যদি একটু উত্তপ্ত করা হয়, ডাইরেক্ট আগুনে নিয়ে যাওয়া যাবে না, বেলুন ফেটে যাবে। একে যদি কোনোভাবে কোনো গরম স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে ফাটবে না, তো তুমি দেখবে আস্তে আস্তে করে এই যে কণাগুলি আছে শক্তি অর্জন করবে, তাপ শক্তি, তাহলে কী হবে, এরা কম্পন করতে থাকবে, প্রসারণ ঘটার চেষ্টা করবে। তো বেলুনটি পরে পরে কী হয়ে যাবে, এর সাইজ কিন্তু, এর আকার কিন্তু বড় হতে থাকবে, কারণ আমাদের গ্যাস কিন্তু প্রসারণ হচ্ছে। ঠিক, সো এই গ্যাস প্রসারণ হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা জানি। ঠিক, খেয়াল করো, চার্লসের সূত্র থেকে আমরা একটা জিনিস শিখেছিলাম, চার্লসের সূত্র এটা বলেছিল যে তাপমাত্রাকে, চার্লসের সূত্র, তো চার্লসের সূত্রতে এটা, আমি যদি চাপকে ধ্রুবক রেখে দিই, চাপ যদি ধ্রুবক রেখে দেওয়া হয়, পি বা চাপ লিখছে, চাপ হচ্ছে ধ্রুবক। সো চাপ যদি ধ্রুবক রাখা হয়, মানে বায়ুমণ্ডলে আছে, আমি কি করছি, কোনো বস্তুকে উত্তপ্ত করছি, কোনো গ্যাসকে আমি উত্তপ্ত করছি, এর তাপমাত্রা বাড়াচ্ছি, এর তাপমাত্রা কি হচ্ছে, বাড়ছে। যদি তাপমাত্রা বাড়ে, চাপ কিন্তু ধ্রুবক আছে, তো আমি বুঝতে পারবো তাহলে কি হবে, তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে কি হবে, আয়তনও কিন্তু বাড়বে। PV = nRT সবাই পড়েছে, এই দুটো ধ্রুবক। আমি কি করেছি, চাপকে ধ্রুবক বানিয়েছি, তাপমাত্রা যদি একই বাড়াতে থাকি আয়তনও কিন্তু বাড়বে, আয়তন প্রসারণ ঘটবে। তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন প্রসারণ হবে, আয়তন বৃদ্ধি পাবে। এবং এটাও বলা হয়েছে, যদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে যদি তাপমাত্রা বলছি, আয়তন যদি 0 ডিগ্রি সেলসিয়াসে V0 থাকে, কোনো T তাপমাত্রা থিটাতে যদি V θ থাকে, বলা হয়েছে প্রতি একক তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন, প্রাথমিক আয়তন 0 ডিগ্রি তাপমাত্রায় উষ্ণতায় যে আয়তন আছে তার
তার 273 ভাগের 1 ভাগ বাড়বে। ধর নাও তুমি একটা কেক এনেছো, তার আয়তন V0, ঠিক আছে, প্রাথমিক আয়তন V0। তো বলা হয়েছে প্রত্যেক 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আর কেকের আয়তন বেড়ে যাচ্ছে। তো তুমি খুব খুশি, কেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওটাই বলা হচ্ছে প্রত্যেক একক যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে ওই যে প্রথমে যে আয়তন ছিল তাকে আমি 723 ভাগ করব, একটা ভাগ যেটা হবে সেই প্রত্যেক তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে একটা ভাগের সমান বাড়বে, ঠিক আছে। সো V0 273 ভাগ যদি করা হয়, প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে V0/273 ভাগ কিন্তু বাড়বে, ঠিক আছে। আর যদি কমানো হয় 1 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে, তাহলেও কি হবে, 0 ডিগ্রি তাপমাত্রায় যে আয়তন ছিল তার 273 ভাগ করলে যতটা কমে ততটাই কিন্তু কমবে। বোঝা গেল? তাহলে এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে V0 আয়তন ছিল, তুমি বলবে 1 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে হয়ে যাবে V0 প্লাস V0/273 বাড়বে, কারণ 1 ডিগ্রি বাড়িয়েছেন মানে এটুকুই বাড়বে। যদি 2 ডিগ্রি বাড়ানো হয় তাহলে V0 প্লাস, এটা দুবার বাড়বে, এই V0 বাই এটাই তো বৃদ্ধি, সো 2V0/273। 3 ডিগ্রি যদি বাড়ে তাহলে তুমি বলবে V0 প্লাস 3V0/273। এভাবে ডট 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 করে আমি কোনো টি ডিগ্রি বা থিটা ডিগ্রি সেলসিয়াসে কি করেছি, আমি আয়তন চাইছি যে কত আয়তন হবে। সো প্রাথমিক আয়তন প্লাস কত বাড়বে, 3 ডিগ্রিতে 3 গুণিতক V0/273, তাহলে থিটা ডিগ্রিতে থিটা ইন্টু V0/273, আর এটাই হবে আমার থিটা ডিগ্রিতে আয়তন। সো থিটা ডিগ্রিতে যে আয়তন হচ্ছে, থিটা ডিগ্রি সেলসিয়াসে যে আয়তনটা হচ্ছে তাকে আমি V2 লিখছি। সেই V2 হবে V0 প্লাস V0/273 ইন্টু থিটা। ওকে, সো কমন যদি বের করা হয় V0 কি হয়ে যাবে, বা ভি থিটা লিখছি, V0 নয় ভি থিটা, থিটাতে ভি কোনো একটা তাপমাত্রায় আয়তন। সো V0 কমন বেরিয়ে আসবে 1 প্লাস θ/273। সো এক্ষুনি একটু আগে একটা ফর্মুলা লিখেছিলাম যে V2 = V1 1 প্লাস গামা ডেল্টা থিটা। যদি তাপমাত্রা বৃদ্ধি ডেল্টা থিটা হয় তাহলে অন্তিম আয়তন যেটা হবে θ2 মাইনাস ডেল্টা থিটা হচ্ছে θ2 মাইনাস θ1। θ2তে আয়তন হচ্ছে, θ2তে V2 আয়তন, আর θ1-এ মানে টেম্পারেচার θ1-এ V1 আয়তন। তো প্রাথমিক আয়তন হচ্ছে V1। ওকে, তো সেখান থেকে দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটার কিন্তু আমি একদম ম্যাচ খুঁজে পাচ্ছি। দেখো ঠিক, যে তাপমাত্রা ডেল্টা থিটা বৃদ্ধি করলে তাহলে যে আয়তন হবে সেটা প্রাথমিক আয়তনের সাথে এইভাবে সম্পর্কে থাকবে। সো এবার আমার কি হয়েছে, এই থিটাটা প্রাথমিক থিটা কত ছিল, প্রাথমিক যে তাপমাত্রা সেটা 0 ছিল। ওকে, সো প্রাথমিক তাপমাত্রা 0 ছিল, তার মানে θ - 0, তার মানে এটাই থিটাটা যেটা হয়েছে সেটাই কিন্তু তাপমাত্রার পরিবর্তন। সো এখানে ডেল্টা থিটা আর এখানে থিটা কিন্তু একই। তাহলে এখান থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই যে গামা হচ্ছে সেটা 273 ডিগ্রি হচ্ছে, গামা যেটা হচ্ছে সেটা 273 ডিগ্রি হচ্ছে। সো এখান থেকে যে কোনো গ্যাসের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে সেটা 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, এর যে একক হবে পার ডিগ্রি সেলসিয়াস হবে। তুমি যদি চাও এখান থেকে দেখে নিতে পারো, ভি কেটে যাবে, আয়তন কেটে যাবে, এখানে 1 আছে, 1-এর তো কোনো একক থাকবে না। তাহলে এটা যদি থিটা হয়, ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে গামা আর ডেল্টা থিটার যে মাত্রা হবে সেটা 1 হতে হবে, কারণ এই যে আছে 1-এর সঙ্গে হচ্ছে মানে এর মাত্রাও 1 হতে হবে। আচ্ছা, মাত্রা ছেড়ে দাও, মাত্রা তোমাদের পড়া হয়নি, ছেড়ে দাও। তো এখান থেকে আমি দেখতে পাবো এর যে আছে একক আছে, এর একক সমান, ঠিক আছে, তো সমান সমান কেটে যাবে, বাকি এর একক এর উল্টোটা হবে, ডেল্টা থিটার উল্টোটা হবে। তোমরা মাত্রা যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে এই দুজনে মিলে মাত্রা 1 হতে হবে, বা এর একক যেটা আছে কেটে কুটে কিছুই থাকবে না একক।
সো থিটার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর গামার একক এমন হতে হবে যেন কেটে যায় পুরোটা, তাহলে গামার একক হয়ে যাবে 1/ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো যে কোনো গ্যাসের, দুনিয়ায় যে কোনো গ্যাস আছে তার যে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, এটাই হবে। তো এটা আমরা চার্লসের সূত্র থেকে পাবো, যেটা তোমরা গ্যাসের যে সূত্র আছে, গ্যাসের যে চ্যাপ্টারটা আছে তোমাদের এর আগে ছিল, সেই চ্যাপ্টার থেকে কিন্তু এই চার্লসের সূত্রটা এসেছে, তার সঙ্গে এখানে কিন্তু রিলেট করা হয়েছে। তার মানে ফাইনালি আমরা এটাই লিখতে পারি যে কোনো থিটাতে গ্যাস যেটা হবে, গ্যাসের আয়তন যেটা হবে ভি থিটা, সেটা প্রাথমিক আয়তন 1 প্লাস গামা ডেল্টা থিটা, গামা ইন্টু ডেল্টা থিটা। সো গামা যেটা হয়ে যাবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, এটাই। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে তোমাদের যে টপিকটা আছে তাপের পরিবাহী, তাপের পরিবহন, তাপের যে পদ্ধতি, তাপ সঞ্চালন এক জায়গা থেকে অন্য জায়গায় যে যায়, তাদের যে মাধ্যম আছে, সেই মাধ্যম, একটা মাধ্যম হচ্ছে পরিবহন, সেটা আমরা কিন্তু এরপরে করব। তো পড়তে থাকো, নোটস বানাতে থাকো, এখানে যা যা বলা হচ্ছে, যেখানে বুঝতে পারছো না সেখানে থামিয়ে আবার ব্যাক করে তুমি দেখতে পারো। ওকে, তো তোমাদের জন্য বেস্ট অফ লাক, আসছি পরের ভিডিও নিয়ে।